হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ম্যাথসে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসের যে আমি 2018 ম্যাথসের যে কোশ্চেন পেপার সলিউশন করছিলাম তার 6টা পার্ট অলরেডি করে ফেলেছি। তোমরা অবশ্যই যারা দেখোনি এই ভিডিওটা শেষ করে দেখে নিও। আজকে 7 নম্বর পার্ট, অর্থাৎ এই পার্টের মাধ্যমে আমি ক্লাসটাকে 2018 সমস্ত কোশ্চেনকে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখে নেব আজকের প্রথম প্রশ্নটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা এলপিপি থেকে প্রশ্ন হয়েছে। কি বলছে দেখো, বলছে প্রতি কিগ্রা এক্স খাদ্য 6 একক ভিটামিন এ এবং 7 একক ভিটামিন বি আছে। এক প্রকার খাদ্য আছে যেটা এক্স, এক্স খাদ্যটা এক্স খাদ্য, যেখানে ভিটামিন এ রয়েছে 6 ইউনিট, ভিটামিন বি রয়েছে 7 ইউনিট। আর প্রতি কিগ্রা মানে কেজিতে অ্যাকচুয়ালি ওয়াই এক ধরনের খাদ্য রয়েছে ক্যাপিটাল ওয়াই, যেখানে ভিটামিন এ রয়েছে 8 একক, ভিটামিন বি রয়েছে 12 একক। এখন বলছে প্রতি কিগ্রা এক্স ও ওয়াই খাদ্যের দাম 12 টাকা, আর কত বলেছে 20 টাকা। তাহলে বলছে দৈনিক খাদ্যের পরিমাণ কমপক্ষে 100 একক ভিটামিন এ আর 120 একক ভিটামিন বি থাকা দরকার। মানে একজন দৈনিক মানে দিনে এই এক্স ও ওয়াই খাদ্য দুটি কী পরিমাণে মেশালে প্রয়োজনীয় ভিটামিন থাকবে এবং দামও সব থেকে কম হবে। তার মানে এটা বুঝতে পারছি, পড়েই বুঝতে পারছি এটা মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে। অবশ্যই মিনিমাম হবে, অবম হবে। তাহলে সমস্যাটির রৈখিক সমাধান প্রোগ্রাম বিধি লিখতে বলেছে। তাহলে দেখো এটাকে আমি বুঝিয়ে করার চেষ্টা করছি। দেখো দুই ধরনের এখানে খাদ্য রয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই, আর এই দিকে ভিটামিন বলছি ভিটামিন এ, আর এই দিকে ভিটামিন কি রয়েছে বি রয়েছে। এক্স ধরনের খাদ্যে 6 একক ভিটামিন রয়েছে আর 7 একক ভিটামিন বি রয়েছে। ওয়াই ধরনের খাদ্যে রয়েছে 8 একক ভিটামিন এ আর কি বলছে 12 একক ভিটামিন বি রয়েছে। ক্লিয়ার হয়েছে এইটুকু, 8 আর 12। এবার বলছে দেখো দৈনিক ডে পার ডে, এখানে যদি লিখি ডে, হ্যাঁ পার ডে, ঠিক আছে, পার ডে অ্যাকচুয়ালি পার ডের কথা বোঝাচ্ছি। তাহলে দৈনিক কতটা বোঝাতে চাইছে, মিনিমাম সব থেকে কম 100 ইউনিট লাগবে, তার বেশিও হতে পারে। এবং ভিটামিন বি কত রয়েছে 120 লাগবে পার ডেতে, ডে ওয়াইজ যেটা বললাম। ঠিক আছে, তাহলে বলতে চাইছে এক্স পরিমাণ খাদ্যের দাম 12 টাকা, ওয়াই পরিমাণ খাদ্যের দাম 20 টাকা হলে তাহলে কতগুলো খাদ্য লাগবে আমার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম, মনে করি এক্স পরিমাণ খাদ্য, ক্যাপিটাল এক্স খাদ্য কত আছে এক্স কেজি আছে, ক্যাপিটাল ওয়াই খাদ্য কত আছে ওয়াই কেজি আছে। তাহলে এরকম করে লিখি, মনে করি ক্যাপিটাল এক্স খাদ্য এক্স এক্স কেজি এবং ক্যাপিটাল ওয়াই খাদ্যে ওয়াই কেজি আমার প্রয়োজন, আমার প্রয়োজন সব থেকে কম চেয়েছে। তাহলে সাবজেক্ট কি হবে, বিষয়াত্মক যেটাকে বলছি, বা সাবজেক্টটা কি মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, কোশ্চিনেই আমাকে বলে দিয়েছে সবথেকে কম হবে। তাহলে লিখে দেব, এরকমভাবে লিখব। তাহলে আমার কতটা দরকার, এক্স এটা কত টাকা কেজি, এটা ধরেছে তোমাকে বলে দিয়েছে বইয়ে 12 টাকা কেজি, ওয়াই বলে দিয়েছে 20 টাকা কেজি। তাহলে এরকম করে লিখব যে মিনিমাম জেড, যেটা বিষয়াত্মক অপেক্ষক। ঠিক আছে, আমাদের সাবজেক্ট টু অপেক্ষক যেটাকে বলতে চাইছি। হ্যাঁ, তুমি লিখতে পারো বিষয়াত্মক, এখানে আমি ডট দিয়ে দিলাম, অপেক্ষক। তোমরা একটু ভাষাটা তোমরা লিখবে, আমি আমার মতো করে লিখে দিচ্ছি। তাহলে মিনিমাম চাইলাম, তাহলে কত হবে, এটা কত টাকা কেজি কিনছি আমি একটু আবার দেখে নিচ্ছি বই। তাহলে 12 টাকা কেজি, তাহলে 12x, এটা কত টাকা 20 টাকা কেজি কিনছি, এটা লিখলাম। বুঝতে পেরেছ? এবার শর্ত সাপেক্ষ বা সাবজেক্ট টু, এটাকে সাবজেক্ট টু লিখে, সাবজেক্ট টু বা বাংলাতে বলবো শর্ত সাপেক্ষ। অ্যাকচুয়ালি কি শর্তটা বলতে চাইছে দেখো, শর্তটা আমাকে বলতে চাইছে এক্স পরিমাণ খাদ্যে 6 ইউনিট আর ওয়াই পরিমাণ খাদ্যে কত ভিটামিন এ 8 ইউনিট থাকা দরকার। তাহলে এখানে দেখো তো 6x প্লাস 8y হয়ে যাবে, অবশ্যই হতে হবে, কারণ আমি এক্স পরিমাণ খাদ্য নিচ্ছি 6। তাহলে ভিটামিন এ কত থাকছে, টোটাল ভিটামিন এ, তাহলে 6x আর এখান থেকে প্লাস ভিটামিন
এ এখানে এই যে টোটাল ভিটামিন এ কতটা হওয়া প্রয়োজন 100, মিনিমাম 100, তার থেকে বেশিও হতে পারে। তাহলে মিনিমাম 100, তার থেকে বেশিও হতে পারে, চিহ্নটা এটা নয়, দেখো তো 100, হ্যাঁ, বা 100-র থেকে বেশি হতে পারে। আমার দরকার মিনিমাম 100, আমার যদি 120 হয়ে যায় 150 হয়ে যায় কোনো সমস্যা নাই, কিন্তু 100 লাগবেই, এর কম হয়ে গেলেই সমস্যা আছে। এবং দেখো একই রকমভাবে ভিটামিন বি কত 7, এটা এটা অ্যাকচুয়ালি ওয়াই হবে, এটা ওয়াই ভুল করেছি, এটা ওয়াই হবে 7x প্লাস এখানে কত হচ্ছে 12y। তাহলে এখানে মিনিমাম কত লাগবে 120, তাহলে 120-র বেশিও হতে পারে। তাহলে এক্স আর ওয়াই এটা তো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ কি হয়ে যাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু পজিটিভ। তাহলে আমাকে যেটা প্রথম যে তথ্যটা আমাকে বলেছিল যে সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যায় প্রকাশ করি, তাহলে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যায় আমরা প্রকাশ করে দিয়েছি, বুঝতে পেরেছ। এবার বলতে চাইছে মিনিমাম কত আমাকে বের করতে হবে, সব থেকে মিনিমাম এক্স এর ভ্যালু কত আর সব থেকে মিনিমাম ওয়াই এর ভ্যালু কত। তাহলে দেখো আমার যেহেতু এটা, সেহেতু দেখো এই অসমীকরণগুলোকে সমীকরণ আকারে সাজিয়ে গ্রাফে আমরা প্লট করব। তাহলে এটাকে যদি সমীকরণ আকারে সাজাই তাহলে কি হয় দেখো তো 6x 8y তোমরা করেছো এরকম ইকুয়াল টু 100, 2 দ্বারা ভাগ করে দাও 3x 4y ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে দেখো তো x বাই 50/3 আসছে, y বাই কত আসছে 50 বাই মানে কত 4, 50/4 মানে 25/2, ঠিক আছে। তাহলে 25/2 ইকুয়াল টু 1। আরেকটা কি থাকলো এখান থেকে 7x প্লাস 12y ইকুয়াল টু 120। এটাকে যদি ভাগ করে দাও তাহলে x বাই কত 120/7 প্লাস y বাই 120/12, তাহলে এটা কেটে গেলে 10 হয়ে যাবে। তাহলে আমি এটাকে ডাইরেক্ট লেখার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট লিখি, এই জায়গাটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 1। তাহলে এটা আমি ছেদিদাংশ আকারে সাজাচ্ছি, এর গ্রাফ আঁকবো। দেখো গ্রাফটা কেমন হবে বুঝবে। প্রথম গ্রাফটা কি 50/3 মানে কত, তাহলে 3 দ্বারা ভাগ করো 50-কে, 3 দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো 3 10 30, আচ্ছা 3 15 তো 45, বুঝতে পারছো, 3 16 কত 48, তার মানে 16 সামথিং। তাহলে এটাকে আমি নিলাম, এখানে ধরো 16 সামথিং আছে, এখানে এই জায়গাটাতে, ঠিক আছে 16 যেটা 50/3 0, আর এটা 25/2 মানে কত 12.5, তাহলে এগুলো জায়গাতে আমি 12.5 ধরলাম এই জায়গাটা। তাহলে 0,25/2। তাহলে এই দুটো বিন্দু যদি যোগ করি, যোগ করলে এই যে এই স্ট্রেট লাইনটা আমি পেলাম। এটার জন্য সরলরেখা 1-এর ইকুয়েশন 1-এর জন্য এটার জন্য কত পাবো 120/7 মানে কত 120/7 মানে হচ্ছে 7 × 7, তাহলে 5 0 7 7 49, তাহলে এটা 49 1, তাহলে 5 0 49 মানে 17 কাছাকাছি আসছে। ওকে, তাহলে 17 কোথায় পাবো, এটা 16 ছিল, তাহলে 17 এগুলো জায়গাতে আসবে। তাহলে এই রকম জায়গাতে ধরলাম আমি, আইডিয়া করে ধরে নিব, কারণ আমার গ্রাফ পেপারে এরকম করেই লাগছে। এবার 10 বলেছে, এটা 25/2 মানে 12 ছিল, তাহলে 10 কোথায় আছে, এখানে আছে, এখানে ধরে নিলাম। তাহলে এই দুটো বিন্দুকে একটু লিখে দেব, তাহলে এটা 0,10 আর এটা হয়ে যাচ্ছে তোমার 120/7, 0। আচ্ছা এই দুটোকে আমি জয়েন্ট করে দিলাম, জয়েন্ট করলাম। এবার দেখব এরা অরিজিনের দিকে যায় না কোন দিকে যায়। দেখো এটা দেখো, এখানে যদি 0 0 পুট করি তাহলে এটা কি দিচ্ছে আমাকে 0 + 0 > 100, তাহলে এটা মিথ্যা। মিথ্যা মানে কি অরিজিনের বিপরীত দিকে, তার মানে এটা কোন দিকে যাচ্ছে, এদিকে, এটা এই দিকে যাচ্ছে। এবার এখানে যদি 0 0 পুট করি তাহলে এটা 0 + 0, এটাও কি হচ্ছে স্যার মিথ্যা, তাহলে অরিজিনের কোন দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, তার মানে এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে। তাহলে সমাধানটা কোথায় আছে স্যার, সমাধানটা এই জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতে আনবাউন্ডেড, এক কথায় সমাধান। কিন্তু আমাকে মিনিমাম খুঁজতে হবে। তাহলে আমি এক্ষেত্রে কি, তাহলে স্যার আমি এই ক্ষেত্রে কি
কি বলে যে কর্নার পয়েন্ট পাবো না, দেখো 3টে পয়েন্ট পেয়েছি, এই যে এটা একটা পয়েন্ট পেয়েছি, তারপরে দেখো হ্যাঁ এই পয়েন্টটা পেয়েছি, এদের ইন্টারসেকশন, আর এই পয়েন্টটা পেয়েছি। তাহলে এই 3টে পয়েন্টকে আমাকে বের করতে হবে। তাহলে এই পয়েন্টটার নাম এ দিই, এটা বি দিলাম, এটা সি দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এ পয়েন্ট জানি, সি পয়েন্ট জানি, বি পয়েন্ট জানি না। তাহলে বি পয়েন্ট কীভাবে বের করব? বি পয়েন্ট বের করার একটাই পদ্ধতি, এই সরলরেখা আর এই সরলরেখাকে সমাধান করব, সমাধান করে যেটা পাবো সেটা হবে আনসার। আচ্ছা, সমাধান আমি করে দিচ্ছি না, কারণ এটা সমাধান করলে অনেক বড় হয়ে যাবে, আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে জায়গা নেই। হ্যাঁ, সেটার সমাধানটা হয়ে যাবে এইরকম, 15 এখানে আসবে, এটা 15 কমা আসছে 5/4, 5/4, 15, 5/4। ক্লিয়ার? তোমরা অবশ্যই এটাকে, এই দুটোকে সমাধান করবে, এটাকে আর এটাকে। তাহলে তুমি যদি লিখে দাও 1 নাম্বার 2 নাম্বার, আমি লিখে দিচ্ছি 1 নাম্বার ও 2 নাম্বার সমাধান করে চিত্রে কি করছি? চিত্রে কোনটা পাচ্ছি আমি? বি বিন্দু পেলাম 15, 5/4 বিন্দু পেলাম। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? জেড মিনিমাম বের করতে হবে। জেড মিনিমাম মানে কোনটা? এই যে দেখো, যেটা বের করে রেখেছি, এটা 12x প্লাস 20y অ্যাট কোন পয়েন্টে? এ পয়েন্টে। এ পয়েন্ট কত আছে? 120/7, 0। তাহলে এখানে বসাই, তাহলে এক্সের জায়গায় 12 গুণিত 120/7, ঠিক আছে, প্লাস কত হয়? এটা 0 হয়ে যায়, এখানে যদি 0 বসাই তাহলে এটা হলো, তাহলে এটা 12 12 144, আচ্ছা 0/7 এটা এলো। দেখছি এর মান কত বেরোচ্ছে। অ্যাট বি পয়েন্টে, বি পয়েন্ট কত? 15, 5/4, আচ্ছা 15 মানে 12 × 15 প্লাস 20 গুণিত 5/4, তাহলে 4 5 20, 25 হলো এটা। আচ্ছা, 15কে 12 দ্বারা যদি গুণ করি আমরা কত পাবো? 15কে 12 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, একটু দেখে নিই এখানে, 15কে 12 দ্বারা, 5 12 60, আর এটা হচ্ছে 12, তাহলে হচ্ছে 0 8 1, 180 হচ্ছে। আচ্ছা, 5 12 60, 12 1 12, তাহলে 0 8 180, তাহলে এটা হলো 180 প্লাস এটা হয়ে যাচ্ছে কত? 25। আচ্ছা, 180 আর 25 হয়ে যাচ্ছে 205, তাহলে 180 আর 25 হয়ে যাচ্ছে 205। অ্যান্ড অ্যাট কোথায় দেখবো এবার? অ্যাট সিতে দেখব। সিটা কি বলেছে? 0,25/2। তাহলে এখানে যদি 0 বসাই এক্সের ভ্যালু, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, এখানে বসাচ্ছি, তাহলে 0 প্লাস 20 × 25/2, তাহলে এটা 10 হয়ে গেল, তাহলে এটা গুণ করলে হয়ে যায় 250। তাহলে এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটাকে বের করতে হবে। দেখো 7 2 14, আচ্ছা এবার দেখো এখানে একটা 0 চলে আসবে, কারণ দুটোকে নিচ্ছি, 5 7 35 দশমিক সামথিং আসবে। তাহলে দেখো 205 থেকে একটু বড়, 205 250, কোনটা আমাকে মিনিমাম? মিনিমাম মানে কি? সব থেকে ছোটোটা নিতে হবে। তাহলে সব থেকে ছোট যদি হয় তাহলে এটা হচ্ছে স্যার, তাহলে কোন বিন্দুতে সমাধান পাচ্ছি? এটা বিন্দুতে, তাহলে এটা। তাহলে এখান থেকে কি বলবো আমি? যে এক্স পরিমাণ কত কেজি নিতে হবে? 15 কেজি। তাহলে এক্স, এক্স ইকুয়াল টু 15 কেজি এক্স খাদ্য নিতে হবে, আর ওয়াই ইকুয়াল টু কত? 5/4 কেজি এই খাদ্য নিতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা তুমি লিখে নিয়ে তোমার ভাষায়, আমি এটাকে পুরো ক্যালকুলেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে স্টুডেন্ট, দেখো পরের প্রশ্নটা দেখো, এটা ওই এলপিপি থেকে আছে, 3 এর 2 নাম্বার। দেখো 3 এর 2 নাম্বার, দুটো কোশ্চেন থাকে, এখানে বলে দিয়েছে কি বলেছে? জেড এর অবমান, এখানেও বলেছে জেড এর অবমান বের করতে। জেড কি বলেছে? 6x প্লাস 10y। আচ্ছা, এখানে শর্ত সাপেক্ষ বলে যেটা লেখা আছে, সাপেক্ষ কি লেখা আছে দেখে নেব। এখানে x প্লাস 2y গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু 10, তারপরে 2x 2y গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু 12 অ্যান্ড 3x প্লাস y greater than or equal to 8, x y পজিটিভ।
এটা দেয়া আছে। এবার বলেছে জেডের অবম মান বের করতে বলেছে। জেডের অবম মান মানে কি? জেডের অবম মান আমি একটু আগে যেটা বের করলাম সেরকমভাবেই বের করবো। দেখো দুটো কোশ্চিন যখন থাকবে, এটা লিখিত থাকবে, এটা থাকবে, আমি বলবো সবসময় প্রেফারেবল এই কোশ্চিনটাকে চুজ করবে, কারণ ওখান থেকে পড়ে ইকুয়েশন তৈরি করতে হবে, ভুলও হতে পারে, বাট এখানে দেয়াই থাকবে, এটাকে শুধু গ্রাফে প্লট করব। ঠিক আছে, তাহলে চলো গ্রাফে প্লট করি। গ্রাফে প্লট করার আগে এই যে এই অসমীকরণগুলো আছে না, এই অসমীকরণগুলোর করসপন্ডিং সমীকরণ যদি পাই তাহলে সেই সমীকরণগুলোকে ধরে নিই আগে। তাহলে এটার কত হয়ে যাবে দেখো তো, এক্স প্লাস 2y ইকুয়াল টু 10 হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি x/10 প্লাস y বাই কত 5 ইকুয়াল টু 1। এটা পেলাম। এখান থেকে এটাকে দেখি 2x 2y ইকুয়াল টু 12, সো x/6 y/6 ইকুয়াল টু 1। এটাকে দেখি 3x/8 প্লাস y ইকুয়াল টু, এটা সরি এটা ভুল লিখলাম, এরকম 3x প্লাস 4, এটা পরের লাইনে লিখছি x ইকুয়াল টু 8/3, আচ্ছা প্লাস y/8 ইকুয়াল টু 1। এবার যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা আমি আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এদিকে একটা নাম্বার নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 কিছু একটা। এবার দেখো প্রথম নাম্বারটা কোথায় আছে, এক্সে 10 ওয়াইয়ে 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই জায়গাটাতে, ঠিক আছে 5 1 2 3 4 5, তাহলে এদের যুক্ত করে দিতে হবে। তাহলে যুক্ত করে দাও, যুক্ত করে দাও, যুক্ত করে দিলাম, একটা স্ট্রেট লাইন আঁকা হয়ে গেছে। এটা যদি আঁকি 6 6, তাহলে 1 2 3 4 5 6, এটা 6, আচ্ছা 1 2 3 4, আচ্ছা 5 6, এটা 6, তাহলে এদেরকে যুক্ত করে দেবো আমরা। হ্যাঁ, তাহলে এদেরকে কিভাবে যুক্ত করব একটু দেখে নেব। এদের যুক্ত আমরা করে দিয়েছি এরকম করে, একটু বুঝে নেবে, আমার একটু আঁকতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসি, এটা দেখো, এটা কত 8/3, 8/3 মানে কি 3 2 6, তার মানে কত হচ্ছে, তার মানে তুমি যদি দেখো তাহলে 2-এর থেকে বেশি 3-এর থেকে কম, তাহলে 2-এর থেকে বেশি 1 2, 2-এর থেকে বেশি 3-এর থেকে কম, মানে এইরকম একটা বিন্দু, ঠিক আছে। আর এটা 8, তাহলে এখানে 6 ছিল 7 8, তাহলে এই বিন্দুটা, এদেরকে যুক্ত করতে হবে। এদেরকে কিভাবে যুক্ত করব স্যার, এদেরকে যুক্ত করে দাও, একটু একটু বেঁকে গেল, এই তো চলে এসছে। যুক্ত করে দিলাম, ক্লিয়ার। তোমরা অবশ্যই এক্সামে স্কেল দিয়ে যুক্ত করবে, তাহলে ছবিটাও ভালো আসবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের বিন্দুগুলো লিখি। এটা কোন বিন্দু ছিল, 8,3,0, এটা ছিল কত 6,0, আর এটা ছিল 10,0, এটা অবশ্যই 0,6 0,6, এটা ছিল 0,5, আর এটা ছিল 0,8। আমরা সবগুলো বিন্দু লিখে ফেলেছি। এবার আমরা দেখে নেব যে আমাদের অরিজিনের দিকে দিচ্ছে না কোন দিকে দিচ্ছে। দেখো এটাকে যদি 0 0 বসাই তাহলে 0 0, তাহলে 0 গ্রেটার দেন কি হচ্ছে, দেখো 0 0 মানে 0 গ্রেটার দেন এটা 10, তাহলে 0 10-এর থেকে বড় নাই, মিথ্যা, তার মানে কোন দিকে যাবে বলো তো, অরিজিনের মানে এই মূল বিন্দুর উল্টো দিকে যাবে। তাহলে এটা কোন স্ট্রেট লাইনটা, প্রথম স্ট্রেট লাইনটা এটা ছিল, তাহলে এরকম হবে এটা, ঠিক আছে, এটা এরকম হবে। দ্বিতীয় স্ট্রেট লাইনটার দিকে যদি তাকাই, দ্বিতীয় স্ট্রেট লাইন 0 0, তার মানে এটাও 0, এটাও অরিজিনের উল্টো দিকে হবে, তার মানে এটা হয়ে যাবে এইরকম। দ্বিতীয় স্ট্রেট লাইন এটাও হয়ে যাবে এই দিকে চলে গেছে। তৃতীয় স্ট্রেট লাইনের যদি দিকে তাকাই তাহলে এটা 0 গ্রেটার দেন 8 হচ্ছে, তাহলে এটাও এদিকে হয়ে যাবে, এটাও এদিকে হয়ে যাচ্ছে, ক্লিয়ার। মানে সবগুলো অরিজিন থেকে কোন দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। তাহলে সমাধানগুলো কোথায় রয়েছে দেখো তো, সমাধানগুলো এই সমস্ত জায়গায় রয়েছে, এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায়, এগুলো হচ্ছে সমাধান রিজিয়ন, আমাদের সমাধানের অংশ। তাহলে এইগুলো আনবাউন্ডেড রিজিয়নটা,
ঠিক আছে, কিন্তু আমাকে মিনিমাম চেয়েছে বলে আমি কটা বিন্দু এখানে পেয়েছি দেখো, এটা একটা বিন্দু পেয়েছি, এটা একটা বিন্দু পেয়েছি, এটা একটা বিন্দু পেয়েছি, আর এটা একটা বিন্দু পেয়েছি। তার মধ্যে আমাদের দুটো বিন্দু জানা, যার এটা বিন্দু এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি, তাহলে এ আর ডি জানা। এখন আমাকে বের করতে হবে বি বিন্দুটা বের করার জন্য প্রথম দুটো ইকুয়েশনকে সলভ করলে বি বিন্দু পেয়ে যাব, ঠিক আছে। আর সি বিন্দুটা করার জন্য প্রথম দুটো পরের দুটোকে করতে হবে না, প্রথমটা আর তৃতীয়টাকে, প্রথমটা না দ্বিতীয়টা এবং তৃতীয়টা ছেদ করেছে সিতে, তাহলে প্রথম দুটোকে সমস্যার সমাধান আমাকে করতে হবে। প্রথম দুটোকে সমস্যার সমাধান আমরা করি, দেখো। আচ্ছা, আমার একটু জায়গা কম তাই এটাকে মুছে দিচ্ছি, তোমরা একটু তুলে নেবে। দেখো প্রথম দুটো বলতে এটাকে দেখো তো 2 দ্বারা ভাগ করে দাও, 6 হলো। এবার এটাকে এখানে লিখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে এটা ক্যান্সেল, এখানে বিয়োগ করলে ওয়াই, এখানে হচ্ছে 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু 4 হলো। তাহলে ওয়াইয়ের ভ্যালু 4 এখানে যদি পুট করো তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 2, তাহলে 2,6, তাহলে প্রথম দুটো মানে এই বি বিন্দুটা হয়ে গেল 2,6, এটা পেয়ে গেলাম। এবার সি বিন্দুটা বের করব। সি বিন্দুটাতে কোন কোন স্ট্রেট লাইন আছে একটু দেখে নাও তো। এই স্ট্রেট লাইনটা মানে দ্বিতীয় স্ট্রেট লাইন আর তৃতীয় স্ট্রেট লাইন, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় এখানে। এবার দ্বিতীয়টা কোনটা? এটা, তৃতীয়টা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, আর এটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, বিয়োগ করে দাও আবার, ক্যান্সেল, 2x 2, এক্সের ভ্যালু কত 1, এই 1 ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত চলে আসবে 5, তাহলে এটা চলে এলো আমাদের 1,5। তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম আমরা, সি বিন্দুও পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুগুলো আমাদের এগুলো রাফে বের করে নেবে, অবশ্যই রাফটা দেখাবে, পেয়ে গেলাম। এবার কর্নার পয়েন্ট লিখছি, কর্নার পয়েন্ট এ কত পেয়েছি 10,0, বি কত পেয়েছি 2,6, আচ্ছা সি কত পেয়েছি আমরা অবশ্যই 1,5, অ্যান্ড ডি কত পেয়েছি 0,8, এই 4টা বিন্দু পেয়েছি। এবার জেড এর অবম মান চেয়েছে না, অবম মান, জেড এর অবম মান যদি আমরা বের করতে চাই তাহলে জেডটাকে আগে লিখি। জেড কি বলেছে? জেড বলেছে 6x প্লাস 10y, তাহলে জেড অ্যাট কোন বিন্দু? এ পয়েন্টে, এ কত 10,0, তাহলে বসাও, তাহলে 6 × 10 প্লাস 10 × 0, এই যে দেখো না, বসাও, তাহলে এটা 0 হয়ে গেল, এটা কত এলো 60 এলো। আচ্ছা, জেড অ্যাট বি পয়েন্টে চলে যাও, তাহলে বি 2,6, আচ্ছা 2 বসাও, তাহলে 6 × 2 প্লাস 10 × 6, তার মানে এটা 6 × 2 12 আর 60, তার মানে 72। একই রকম জেড অ্যাট সি পয়েন্টে কত আছে 1,5, আচ্ছা 6 × 1 প্লাস 10 × 5, তাহলে 6 প্লাস 50 ইকুয়াল টু 56। একই রকমভাবে অ্যান্ড জেড অ্যাট ডি পয়েন্টটা 0,8, তার মানে হয়ে যাচ্ছে 6,0 প্লাস 8, এটা, তাহলে মানে এটাকে যদি আমি বলতে পারি, কি বলতে পারবো স্যার? অবশ্যই 80, কারণ এটা 0। সব থেকে ছোটো কোথায় পাচ্ছি দেখো তো, এটা এই ভ্যালুটা সব থেকে ছোটো, মিনিমাম ভ্যালু। তাহলে কোন কোন ভ্যালুর জন্য পাচ্ছি? তাহলে এটা মিনিমাম ভ্যালু হচ্ছে x = 1 আর y = কত 5 এর জন্য। তার মানে এখানে যে কোশ্চেনটা চেয়েছে জেড এর মিনিমাম মান নির্ণয় করো, তাহলে অতএব জেড এর অবম মান হবে যখন কি x = 1 আর y = কত 5, এটার জন্য x = 1 y = 5 এর জন্য। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা। সো দেখো স্টুডেন্ট, এই কোশ্চেনটা আমি একটু রিমাইন্ড করছিলাম, তাহলে দেখো একটা জায়গায় আমি ভুল করেছি। দেখো এইটা দেখো 2,6, তাহলে এটা কোন স্ট্রেট লাইন? এটা প্রথম স্ট্রেট লাইনটা না, দেখো তো প্রথম স্ট্রেট লাইনটা, তাহলে প্রথম স্ট্রেট লাইনটা আর কোনটা দ্বিতীয় স্ট্রেট লাইনটা, তাহলে তুমি যদি এখানে বসাও দেখো
2, তাহলে 4 আসছে 6, তাহলে 4 6 12, তাহলে কত মিলছে না, তাহলে এটা অ্যাকচুয়ালি সমাধান করতে গিয়ে 4 হবে। দেখো এখানে আমি দেখিয়েছি এখানে 2 আর 4 হবে, আমি যেটা ভুল করে লিখেছিলাম, তাহলে এটা হয়ে যাবে 2 আর 4, তাহলে এটার জন্য একটু বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একেবারে পুরোপুরিভাবে অজান্তেই ভুল হয়েছে, তাহলে এটা 40 হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 52। তাহলে 52 যদি হয়ে যায় তাহলে 56-এর থেকে ছোট হয়ে যাচ্ছে এটা, তাহলে মিনিমাম হয়ে যাবে এটা, তখন এটা হবে না, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তখন আমার x = 2 আর y = কত 4। ওকে, তো এই জায়গাটা একটু ঠিক করে নিও। আমি পুরোপুরি সব প্রসেস ঠিক আছে, একটা ক্যালকুলেশনে অ্যাবসেন্ট অফ মাইন্ডের জন্য ভুল চলে এসেছিলো। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এটা কি বলেছে, বলছে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়। একটা বৃত্তাকার কালির ফোঁটা যদি এই পেন থেকে একটা কালি ছাড়ি, তাহলে ও সেকেন্ডে 2 দ্বিগুণ হারে বড় হচ্ছে, ওর বেড়ে যাওয়ার হারটা। এবার বলছে 2.6 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে কত হারে বৃদ্ধি পাবে, তাহলে আমি ধরে নিচ্ছি এরকম, এটা হচ্ছিল 3-এর বিয়ের মনে হয় 1 নাম্বার। তাহলে মনে করি, কি মনে করলাম, 2.6/11 সেকেন্ড সেকেন্ডে কালির ব্যাসার্ধ ধরো আমি ধরে নিলাম ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর হলো। তাহলে দেখো ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমরা বলতে পারি না পাই আর স্কোয়ার মানে কি তার ক্ষেত্রফল, সেটা কি হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো এটাই বলতে চাইছে 2 × 2 6 11 এটা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এটা আমরা লিখতে পারবো। এবার দেখো এখান থেকে পাইয়ের ভ্যালু কত, 22/7, এখান থেকে আর স্কোয়ার এটা কত হচ্ছে 2 × 11 দিয়ে 22 আর 6 যোগ করলে 28/11। তাহলে এই দিকে চলে যায়, ওটাকে পাঠিয়ে দাও, তাহলে 2 × 28/11 × 7 কত 22। এটাকে যদি কেটে যায় তাহলে কত হলো 11, তাহলে আর স্কোয়ার আর রুটের মধ্যে কত 28 × 7/11 × 11, তাহলে আর নিচে হলো 11, যেহেতু ব্যাসার্ধ পজিটিভ হবে। দেখো 4 × 7 = 28, তো একটা 7 এলো আর 4-এর জন্য 2 এলো, তাহলে বলতে পারি আর এর ভ্যালু 14/11 ইউনিট সেমি বলবো, ঠিক আছে, কারণ এখানে বর্গ সেমি হারে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা বলতে পারি আবার, আমি ধরে নিলাম s = πr², ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। এই আর এর ভ্যালুটাই এখানে এটা ছোট হাতের আর লিখেছি, কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে দেখো তো একটু, বা হ্যাঁ অ্যাকর্ডিং টু কোশ্চেন বলছে যে হ্যাঁ 2 সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর ব্যাসার্ধ কত আমাকে বলতে চাইছে যে কি হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধটা কি হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধ আমি পেয়ে গেছি, ব্যাসার্ধের বৃদ্ধির হার, তাহলে বৃদ্ধির হার মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ds dt অন্তর্কলজের ব্যাখ্যা থেকে, তাহলে কি হচ্ছে এটা, তাহলে পাই আর dr dt। ওকে, তাহলে আমরা বলতে পারি এটা dr dt। আচ্ছা এখানে 2 আসবে একটা, এটা হলো, আচ্ছা ক্লিয়ার এইটুকু, এতে কোনো ঝামেলা নেই আমাদের। এবার দেখো এই যে বৃদ্ধিটা ds dtটা কত 2, বুঝতে পেরেছো? আচ্ছা এখানে পাই আর × 2 এটাকে এরকম করেই লিখো না, যা আছে 2πr × dr dt। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার এই যে বৃদ্ধিটা ব্যাসার্ধের বৃদ্ধি dr dtটাকে বের করতে হবে, 2 ক্যান্সেল, dr dt = 1/πr, তাহলে dr dt = কত হচ্ছে 1/22/7। আচ্ছা আর এর ভ্যালু কত রয়েছে 14/11, তাহলে 14/11, তাহলে এটা দ্বারা কেটে দিলাম। ওকে 11 দিয়ে কেটে দিলাম, তাহলে থাকলো dr dt = কত 1/4, তার মানে কত হচ্ছে 0.25। ওকে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমার যেটা কোশ্চেন চেয়েছিল 2/611 সেকেন্ড পরে
ব্যাসার্ধের বৃদ্ধি এত হারে হবে। তাহলে বুঝতে পেরেছো, এত হারে ব্যাসার্ধ হবে। ক্লিয়ার হয়ে গেছে। আমি আরও একবার রিমাইন্ড করিয়ে দিই। আমাকে বলেছিল যে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এত সেকেন্ড পরে কালির যে বৃত্তাকার ফোঁটাটি এর ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে পাই আর স্কোয়ার সমান এটা। আর এখান থেকে বলতে পারি কি আর এর ভ্যালু বের করলাম, এই আরটাই এখানে যেটা আমি ছোট হাতের আর নিয়েছি না, এটা তুমি বড় হাতের আর লিখো। অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু এই দুটো আর সেম। তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু ডি আর ডিটি। এখান থেকে দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম ডিএস ডিটি টি এর সাপেক্ষে, তাহলে 2 পাই আর। এখান থেকে দেখো এটা দ্বিগুণ হয়ে যায় তাই 2 বসালাম অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেন এখান থেকে ডি আর ডিটি মানে ব্যাসার্ধের হার, ব্যাসার্ধের হার মানে কি ডি আর ডিটিকেই বের করতে বলেছে, এখান থেকে এটুকু বের করলাম। ক্লিয়ার, এত ইজি একটা অঙ্ক, খুব সহজেই হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন নিই। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এই বছর আসার সম্ভাবনাও প্রচুর রয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে, এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এন, সরল রেখাটি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে পরাবৃত্তের অভিলম্ব হলে কলন বিদ্যার সাহায্যে প্রমাণ করতে হবে এটা। তাহলে কি কি দেয়া আছে দেখ, বলছে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এন। বলছে এটা একটা সরল রেখা কোন পরাবৃত্তের উপর রয়েছে, এই পরাবৃত্তের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই পরাবৃত্তের অভিলম্ব মানে এটা এই পরাবৃত্তের কি রয়েছে, অভিলম্ব। তাহলে অভিলম্ব হলে কলন বিদ্যার সাহায্যে আমাকে প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে আমি একটু পাশে লিখে দিই, কারণ এটা আমাদের টার্গেট। ঠিক আছে, এটা আমাদের টার্গেট। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। চলো দেখে নিই কীভাবে করব। তাহলে আমি ধরে নিলাম যে 1 নম্বর পরাবৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্ব আছে। কোন বিন্দুতে, অভিলম্ব। তাহলে অভিলম্বটা ধরে নিলাম। আচ্ছা, যদি এই অভিলম্বটা থাকে তাহলে অবশ্যই এটাকে এটা দ্বারা স্যাটিসফাইড করবে, তার মানে x1 এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1। আচ্ছা, এটা অবশ্যই মনে করি, হ্যাঁ, বা ধরি, যাই বলো না কেন। তাহলে এটা হবে, এটা পরে কাজে লাগাবো, এটা 2 নাম্বার দিয়ে লিখে দিই। এখন দেখো আমাকে এটা ডেরিভেটিভ করলাম, তাহলে 2x এ স্কোয়ার মাইনাস 2y বি স্কোয়ার ডিওয়াই ডিএক্স 1 0। তাহলে এখান থেকে বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি বলতে পারবো, এক্স বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই ওয়াই। এটা বলতে পারবো, নিশ্চিত রূপে বলতে পারবো, কিন্তু আমার চাই কোথায়, কোন পয়েন্টে আমি ডেরিভেটিভটা চাইবো, অ্যাট x1 পয়েন্টে y1 পয়েন্টে। তাহলে বি স্কোয়ার বাই x1 এ স্কোয়ার বাই y1। ক্লিয়ার হয়েছে কিনা বলো, নিশ্চিত রূপে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমি অভিলম্বের নর্মালের ইকুয়েশানটা বের করব। তাহলে লিখব অতএব x1 y1 বিন্দুগামী বিন্দু দিয়ে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণের ফর্মুলা তাহলে কি হয়, অভিলম্বের সমীকরণ একটু বলো, y মাইনাস y1 মাইনাস, এটা উল্টে যায় মানে এরকম dx dy অ্যাট কোন পয়েন্টে, অ্যাট x1 y1 পয়েন্টে x মাইনাস x1। ফর্মুলাটা তো এটাই, যদি স্পর্শক হতো তাহলে এটা মাইনাসটা হতো না। তাহলে এখান থেকে y মাইনাস y1 এখানে মাইনাস এটা। দেখো এবার কোনাগুনি গুণ করি, এটার সাথে এটার গুণ করি, তাহলে বি স্কোয়ার ওয়াই x1 মাইনাস বি স্কোয়ার x1 y1, এখান থেকে মাইনাস এ স্কোয়ার এক্স y1 মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার x1 y1, এখান থেকে এক্স স্কোয়ার এক্স y1 প্লাস বি স্কোয়ার y x1 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
বাই x1 y1, এটা হচ্ছে সেই ইকুয়েশনটা, ঠিক আছে। 3 নম্বর নাম দিলাম, এটা হচ্ছে অভিলম্বের ইকুয়েশন। এবার দেখো 4 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে আইডেন্টিক্যাল, 4 নাম্বার অ্যান্ড 3 নাম্বার অভেদ বা আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে বলতে পারি, দেখো তো এখানে এল বাই এখানে এক্স বাদ এ স্কোয়ার y1, এম বাই এখানে y বাদ বি স্কোয়ার x1, আর এটাকে লিখতে পারি এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে অবশ্যই আরেকটা জিনিস লিখতে হবে x1 y1, কোথাও তো যাচ্ছে না। এটা আমার টার্গেট হচ্ছে x1 এর ভ্যালু বের করা আর y1 এর ভ্যালু বের করা, কারণ আমি এটা 2 নম্বরে পুট করব। আমি প্রথম দুটোকে নিই, এটাকে আর এটাকে নিচ্ছি। তাহলে এল বাই এ স্কোয়ার y1 এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x1 y1। দেখো দুই দিক থেকে y1 কেটে গেল, এই দিক থেকে এটার সাথে যদি গুণ করো তাহলে কি আসছে, দেখো x1 এল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই এন। এখান থেকে x1 এর ভ্যালু চলে আসলো এ স্কোয়ার এন বাই এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত দূর ক্লিয়ার? একই রকমভাবে এই দুটোকে সমান করো, এম বাই বি স্কোয়ার x1 এন বাই এ স্কোয়ার বি স্কোয়ার x1 y1 ক্যান্সেল। তাহলে এম y1 ইকুয়াল টু বি স্কোয়ার এন, ঠিক আছে, এখানে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা y1 ইকুয়াল টু বি স্কোয়ার এন বাই এ স্কোয়ার বি স্কোয়ার এম। এটা এলো। এই ভ্যালুটা আমি কোথায় বসাবো? এখানে বসিয়ে দিই। তাহলে পুটিং মানে বসালাম দ্য ভ্যালু অফ x1 y1 ইন কোথায়? অবশ্যই 2 নম্বরে। 2 নম্বরে কি রয়েছে স্যার? দেখো x1 যখনই বসাবো, x1 এর ভ্যালু যদি বসাই তাহলে কি পাচ্ছি, দেখো x1 বসাই, তাহলে এ স্কোয়ার এন বাই এল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে কোথায়? এ স্কোয়ার, নিচে একটা এ স্কোয়ার, এই এ স্কোয়ার কেটে যাবে, তাহলে আমি আগেই এটাকে কেটে উড়িয়ে দিলাম, করতে পারবো। মাইনাস এখান থেকে একই রকমভাবে বি স্কোয়ার কেটে যাবে, এন বাই কি আসবে এখান থেকে, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এন, এম ইকুয়াল টু 1। বুঝতে পারা গেছে? আমার প্রমাণটা কি চেয়েছে, প্রমাণটার দিকে একটু তাকালে আমার আরও ক্লিয়ার হয়ে যাবে। ও সরি, একটা জিনিস এখানে ভুল হলো, স্কোয়ার আছে, একটা জিনিস বারবার ভুল করে দিচ্ছি, স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে এ স্কোয়ার একটা থাকবে, এখানে বি স্কোয়ার একটা থাকবে, এটা এ স্কোয়ার হয়ে যাবে, এটা এ স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। দেখো না স্কোয়ার আছে, এই যে এক্সের স্কোয়ার, তাহলে এটা পাওয়ারটা 4 হয়ে যেত, নিচে কি স্কোয়ারটা ছিল কেটে গেছিলো, এখানে দেখো এ স্কোয়ার আসতো, এটা পাওয়ারটা 4 হয়ে যেত, কেটে স্কোয়ার হলো না, একই রকম। এবার এটাকে দেখো আমি এরকম করতে পারি কিনা, যে এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার। দেখো এ স্কোয়ার বাই এল স্কোয়ার এটাকে লিখলাম, বি স্কোয়ার বাই এম স্কোয়ার এটাকে লিখলাম, এন স্কোয়ার বাই এইটুকুটা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। সেম জিনিস কমন নিলাম, উপরে পাঠালাম, তাহলে নিচেরটা উপরে হয়ে যাচ্ছে, আর এখানে এটা চলে আসছে। তাহলে তো দেখো তো, এটাই তো আমার প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার প্রমাণ চলে এসছে, তাহলে প্রুফড, এটাই আমাকে প্রুফ করতে বলেছিল। খুব একটা কঠিন না, ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, ক্যালকুলেশনটার জন্য একটু বারবার ভুল হচ্ছিল, হ্যাঁ, এখানে এই জায়গাটাতে আমার একটু গন্ডগোল হচ্ছিল। চলো পরের কোশ্চেনটা নিই, পরের কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো পরের কোশ্চেনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা ডিফারেন্সিয়াল কোশ্চেন আছে। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, এটাকে সলভ করতে বলেছে আমাদেরকে। দেখো এটাকে কিভাবে সলভ করি, এটা আমি বিভিন্নভাবে ভাববো। প্রথমত আগে ডিওয়াই ডিএক্সটাকে আলাদা করে দিই, তাহলে ডিওয়াই ডিএক্সটাকে আলাদা করে দিলে এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে ওয়াই বাই এটাকে আমি এরকম তো লিখতেই পারি। তাহলে দেখো তো উপরে 1 ডিগ্রি, নিচে 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এটা হোমোজিনিয়াস নয়, তাহলে ওটাকে আগে ওই পারে পাঠিয়ে দিই। তাহলে কি করা যায় পরে ভাবছি। তাহলে ওই পারে যখন পাঠালাম তখন এটা একটা মাইনাস খেয়ে গেল,
তাহলে 2x 10y³ এলো। এখান থেকে dy dx, এই মাইনাসটা এটার সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 10টাকে আগে লিখলাম y³ মাইনাস 2x লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস, কারণ মাইনাস আগে থাকলে দেখতে ভালো লাগে না, তাই না? সেই জন্য আমি এরকম করলাম। দেখো বোথ সাইড উল্টে দাও, কারণ আমি এটাকে কোনোভাবে আমি এটা করতে পারছি না, না হোমোজিনিয়াস হচ্ছে, না কোনো ফর্মুলাজ আসছে, হ্যাঁ, আর কোনোভাবে আমি এটাকে আলাদাও করতে পারছি না, এবং এটাকে লিনিয়ার করব তো লিনিয়ারের যে নর্মাল টপ মানে ফর্ম সেটাতেও আসছে না, তো লিনিয়ার একটু আলাদাভাবে করার চেষ্টা করবো এটাকে। দেখো এটাকে উল্টে দাও, dx বাই dy করলাম, দেখো dy বাই dx ছিল, dx বাই dy করলাম, এটা উল্টে যাবে 10y³ বা মাইনাস 2x বাই কত y, তাহলে dx বাই dy এটাকে পার্ট পার্ট করে দাও, পার্ট পার্ট করলে কত হবে 10y², এটার সাথে এটার করলে মাইনাস 2x ইন্টু 1/y, এটা হলো। এটাকে তুমি এই পারে পাঠিয়ে দাও, তাহলে dx dy প্লাস 2x ইন্টু 1/y 10y²। তাহলে একটু ভালো মতো ভেবে দেখো, এটা কি আমার লিনিয়ার ইকুয়েশন না, বা রৈখিক অবকলন সমীকরণ না? অবশ্যই রৈখিক অবকলন সমীকরণ, কিন্তু দেখো এখানে dy dx নেই, dx dy আছে, ঠিক আছে? এবার তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। ফ্যাক্টরের ফর্মুলা e টু দি পাওয়ার, হ্যাঁ, ইন্টিগ্রেশন কি নেব বলো? তাহলে এখানে 2/y নেব, কত নেব 2/y, 2/y নেব, ঠিক আছে? তাহলে 2/y dy নেব, তাহলে এখান থেকে e টু দি পাওয়ার 2টা থাকলো 1/y এর log y, আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার এটা log কি আসবে y², তার মানে চলে এলো y²। অতএব আমি বলতে পারি, কি বলতে পারবো, x, তাহলে আমরা বলতে পারছি কি x ইন্টু অ্যাকর্ডিং টু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন y² ইন্টিগ্রেশন 10y² ইন্টু y² dy, তাহলে x y² এখানে 10 রইল, y টু দি পাওয়ার 4 dy, তাহলে x y² ইকুয়াল টু 10, এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 5/5 প্লাস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বলতে পারি x y² ইকুয়াল টু কত হলো স্যার, এটা ক্যান্সেল 2, তাহলে 2y টু দি পাওয়ার 5 প্লাস c, তাহলে দিস ইজ দ্য আনসার, হোয়ার অবশ্যই সিটাকে মেনশন করতে হবে, সি ইজ এ ইন্টিগ্রাল, ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছ, দেখে নাও একটু ভালো মতো, দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? আর দুটো কোশ্চেন নেবো, 3D থেকে আছে, এই দুটো কোশ্চেনের মাধ্যমে পুরো ক্লাসটা শেষ করবো, ঠিক আছে? চলো পরবর্তী অঙ্কতের দিকে যাই। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, সিএর 1 বলছে মূল বিন্দু থেকে 6/√29 একক দূরত্বে অবস্থিত এবং 2i-3j + 4কে ভেক্টরের উপর লম্ব সমতলটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং একে কার্তেশীয় আকারের সমীকরণে পরিবর্তিত করো। তাহলে ভেক্টর ফর্মে বলেছে। দেখো এখানে প্রশ্নে কি বলা আছে সেটাকে একটু দেখে নেব ভালো মতো, একটু যদি ভাবি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে প্রদত্ত মানে যেটা দেয়া আছে, এখানে বলছে দেখো মূল বিন্দু থেকে দূরত্ব কত, 6/√1 একক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব মানে কি, তার মানে এটা ডি এর ভ্যালু বলা আছে, তাহলে ডিটা কত বলা আছে 6/√29 একক, এটা বলা আছে মূল বিন্দু থেকে দূরত্ব কোনো একটা সমতলের, ঠিক আছে। আচ্ছা এবার বলছে একটা ভেক্টর দেয়া আছে এন ভেক্টর, যেটা এর লম্ব ভেক্টর মানে সমতলের সঙ্গে লম্ব, কি বলা আছে 2i-3j + 4k, এটা বলা আছে। কেমন টাইপের একটু যদি ফিল করো, তোমাকে আমি ফিল করতে চাইছি। দেখো এরকম টাইপের, এটা একটা প্লেন আছে, এটা একটা প্লেন আছে তোমার। এই প্লেনটা ধরো মূল বিন্দু থেকে কোথাও একটা ওর কোঅর্ডিনেট আছে, ধরো এটা হচ্ছে ওর মূল বিন্দু, ঠিক আছে। এখান থেকে 3 ডাইমেনশনে যেহেতু বলছে,
তাহলে এরকম করে ভাবো না, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে মূল বিন্দু এটা, এখান থেকে এই প্লেনটার মধ্যে দূরত্ব, এই যে দূরত্বটা সেটা হচ্ছে 6/9, এবং এই প্লেনের সঙ্গে লম্ব একটা ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে এটা লম্ব ভেক্টর। ঠিক আছে, তাহলে বলছে প্লেনটার ইকুয়েশন কত, তাহলে প্লেনটার ইকুয়েশন আমরা জানি মূল বিন্দু দিয়ে যদি বলি তাহলে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। অভিলম্ব আকার মানে কি, আর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডি, এটা জানি কি না, প্লেনে আমরা শিখেছি। তাহলে আমাকে দেখো তো এন দেওয়া আছে, ডি দেওয়া আছে, কি বের করতে হবে, এন ক্যাপ বের করতে হবে। এন ক্যাপ মানে কি, এন ক্যাপ মানে ইউনিট ভেক্টর, মানে এন ভেক্টর বাই কত, মড অফ এটা অ্যাবসলিউট ভ্যালু, তাহলে 2i 3j 4k। আচ্ছা, এক্ষেত্রে 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, 2i 3j প্লাস 4k ক্যাপ, তাহলে এখান থেকে 4 9 16, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√29, দেখো না 16 25 4 19, তাহলে 2i 3j 4k, এটা হয়ে গেল। বা এটাকে এইভাবেও লিখতে পারতো লোকে যে 2/√29 i 3/√29 j আর 4/√29 k। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমতলের সমীকরণ, সমতলের সমীকরণ ভেক্টর আকারে, কোন আকারে, ভেক্টর আকারে, আকারে কোনটা, এটা অভিলম্ব আকার। অভিলম্বর আকার আমরা জানি আর ডট এন ক্যাপ ইকুয়াল টু ডি। আচ্ছা, ডি হচ্ছে তোমার লম্ব দূরত্ব, আর আর ভেক্টর, তাহলে এটা রইল, তাহলে এখান থেকে এটাকে আমি এই লাইনটাকে লিখছি 1/√29, আচ্ছা 2i 3j 4k। আচ্ছা, ডি এর ভ্যালু কত স্যার, 6/√29, তাহলে 29 ক্যান্সেল, তাহলে আর ভেক্টর 2i 3j 4k ইকুয়াল টু 6, তাহলে এটাই হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এটাই ভেক্টর। এবার বলছে কার্টেসিয়ান ফর্মে আমাকে লিখতে বলেছে, পরে বলে দিয়েছে ওরা যে কার্তেশীয় আকারে সমীকরণ, তাহলে লিখে দেব কার্তেশীয় আকারে সমতলের সমীকরণ। সমীকরণ, তাহলে এখানে আর ভেক্টর, তাহলে আর এর জায়গায় কি লিখব, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এর জায়গায় এটা লিখব ডট প্রোডাক্ট অফ 2i মাইনাস 3j প্লাস 4k ইকুয়াল টু কত, 6। শুধুমাত্র কিছুই না, শুধু আর এর জায়গাতে কি লিখে দেবো আমরা, এক্স আই ওয়াই জে জেড কে, মানে আর এর মান এটা, তাহলে এখান থেকে এটার সাথে 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু 6, হোয়ার অবশ্যই আরটাকে মেনশন করে দেবে তোমরা, এক্স আই ওয়াই জে জেড কে, এটা আরটাকে মেনশন করে দিলেই হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য আনসার। দেখো এত ছোট ইজি কোশ্চেন 5 নাম্বারের জন্য ছিল, খুবই স্কোরিং জায়গা, কিন্তু এটা তোমাকে এটা ভালো মতো করতে হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনের দিকে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা করলে আমাদের 2018 সাল কিন্তু পুরোপুরি কমপ্লিট। ওকে, সো দেখে নেব কোশ্চেন কি বলেছে, x/2 প্লাস y/1 প্লাস z/3, আরেকটা সরলরেখা দেওয়া আছে, বলছে দুটো সরলরেখার প্রত্যেকটির উপর লম্ব যে সরলরেখা 1 2 3 বিন্দুগামী তার সমীকরণ। কেমন টাইপের আমি অবশ্যই এটাকে ডিটেলে বোঝাবো। দেখো কি বলতে চাইছে এখানে, 2 নাম্বার দিয়ে লিখছি। একটা বলছে x/2 y/1 অ্যান্ড z/কত 3, এটা একটা। আরেকটা ইকুয়েশন বলেছে x-3 বাই -1 y-2/3, আর একটা বলেছে z+5 বাই এটা হচ্ছে 5।
তাহলে এগুলো হচ্ছে 3Dতে দুটো স্ট্রেট লাইন। এই দুটো স্ট্রেট লাইনের প্রত্যেকটির উপর লম্ব একটা সরলরেখা রয়েছে যেটা 1 2 3 বিন্দু দিয়ে গেছে। তাহলে বলতে চাইছে তার আমাকে সমীকরণ দেখাতে হবে। কেমন টাইপের দেখো, এটা একটা তল আর এটা একটা তল, ঠিক আছে? এরকম করে ভাবো, আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা একটা তল, এটা একটা তল, ভালো মতো সরি একটু 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 বোঝাই আমি, না হলে ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে না। একটু দেখো, এই যে দেখো, এই যে এটা একটা তল, এই তলটা মানে মোবাইলটা এবং এই যে কার্ডবোর্ডটা, এদের আমাকে ইকুয়েশন দেয়া আছে। আর এই যে এদের সঙ্গে এটা লম্ব আছে না, দেখো তো, এই যে এই সরল রেখাটার আমাকে কি চাইছে, অবশ্যই তার ইকুয়েশন চাইছে, এবং এটা বলে দিয়েছে কত বিন্দুগামী, 1 2 3 বিন্দুগামী। তাহলে কি করব দেখো, এই তলের ডিরেকশন রেশিও জানা, এই তল বলছি, এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও জানা, এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও জানা। তাহলে এটা একে অপরের সঙ্গে কি আছে, লম্ব আছে না। তাহলে লম্বের ফর্মুলা লাগাবো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 = 0। তাহলে দুটো থেকে আমরা a b c এর মান বের করবো, তাহলেই হয়ে যাবে। দেখো কিভাবে বলছি, তাহলে মনে করি যে সরলরেখাটা বের করতে হবে সেটার কথা বলছি। মনে করি 1 2 3 বিন্দুগামী সরল রেখাটির সমীকরণ, সরল রেখাটির সমীকরণ। সরলরেখাটির সমীকরণ কি হয়ে যাবে স্যার, x - 1/a y - 2/b z - 3/c। আচ্ছা, এখানে এ বি সি কি লিখে দিতে হবে, যেখানে এ বি সি হলো কি দিক অনুপাত। কার দিক অনুপাত, ওই সরল রেখার দিক অনুপাত। ওকে, আমরা লিখে দিলাম। আচ্ছা, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, আর এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনে বলা ছিল, কি বলা ছিল, 1 নম্বর লম্ব 3 নম্বর, 1 নম্বর 3 এর সঙ্গে লম্ব হবে। তাহলে লম্ব হলে কি হতে হবে, এদের ডিরেকশন রেশিওর গুণফল, তার মানে 2a প্লাস b প্লাস 3c = 0 হবে। আরও বলা ছিল, এরকমভাবে বলা ছিল যে 1 নম্বর বলছি 2 নম্বর লম্ব হবে কার সঙ্গে, 3 নম্বরের সঙ্গে লম্ব, কোশ্চেনেই বলা আছে। তাহলে অবশ্যই -a × a, তাহলে এখানে -a প্লাস 3b প্লাস 5c = 0। তাহলে বাই ক্রস মাল্টিপ্লিকেশান মানে বজ্রগুণন পদ্ধতিতে এটাকে সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে a/b/c আচ্ছা, এ বাদ 5 - 9, এখানে 5 - 9, এটা বাদ, এটার সাথে এটা -3, এটার সাথে এটা -10। এবার এটা বাদ, তাহলে এটার সাথে এটা 6 মাইনাস এটার সাথে এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখান থেকে a/, হচ্ছে -4, b/, হচ্ছে -13, c/, হচ্ছে কত, 7। তাহলে এটা সমান ল্যামডা ধরে নাও, a সমান -4 ল্যামডা, b সমান -13 ল্যামডা, অ্যান্ড c সমান 7 ল্যামডা। এবার 3 নম্বরে বসিয়ে দাও a b c এর মান। তাহলে ফ্রম 3 উই গেট, কি লিখতে পারবো স্যার, তাহলে এটাকে x - 1 ল্যামডার ভ্যালু -4 ল্যামডা, y - 2, z - 3। আচ্ছা, b এর ভ্যালু কত, -13 ল্যামডা। আচ্ছা, c এর ভ্যালু কত, 7 ল্যামডা। আচ্ছা, সবগুলো থেকে ল্যামডা ক্যান্সেল করে দাও, অতএব x - 1 -4, y - 2 -13, z - 3/7। তাহলে এটা তো সেই সমীকরণটাই নয় সেটা সেই সরলরেখার সমীকরণ যেটা এই দুটোর সঙ্গে লম্ব এবং 1 2 3 বিন্দুগামী। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। সো তোমাদের 2018 সমস্ত কোশ্চেনকে আমরা শেষ করে ফেলেছি। প্রচুর কষ্ট হয়েছে আমাকে ভিডিওস বানাতে। সো তোমাদের এইটুকু বলবো যে ভিডিওসটা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে বা ভালো কমেন্ট করে তোমরা উৎসাহিত করতে পারো। আর যদি ভালো লাগে বা আরও কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর এইটুকু বলবো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।